রাহুল গান্ধী বলছেন 240 জন বিজেপির যে এমপি রয়েছেন তার মধ্যে প্রত্যেক 6 নম্বর ব্যক্তি চুরি করে ভোটে জিতেছেন। মারাত্মক অভিযোগ এই মুহূর্তে সামনে উঠে আসছে পশ্চিমবঙ্গের যে ফলাফল তার পর থেকে। পশ্চিমবঙ্গের ফলাফল আসার পর আমরা দেখতে পেয়েছি যে মন্ত্রিসভার যে প্রধান, সেই মুখ্যমন্ত্রী তিনি ইস্তফাই দিলেন না। তিনি বলছেন আমি হারিয়েনি, আমাকে সম্পূর্ণভাবে ভোট চুরি করে হারানো হয়েছে। যে অভিযোগটা এতদিন তার দলের সেনাপতি যাকে বলা হতো, সেই অভিষেক ব্যানার্জি মানতেই চাইতেন না। সেই অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে ইভিএম হ্যাক হয় এটা আমরা মেনে নিই না। একদম সংসদ চত্বরে দাঁড়িয়ে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলেছিলেন। সেই জায়গা থেকে একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যখন ভোট চুরির সম্বন্ধে অভিযোগ জানায়, তখন বেশ খানিকটা একদম অতীতকে আমাদের স্মরণ করতেই হয়। অর্থাৎ কংগ্রেস যখন বারংবার ভোট চুরি নিয়ে মুখ খুলেছিল, তখন তৃণমূল কংগ্রেস কি সাথে ছিল? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠেই, এবং সম্পূর্ণভাবে আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলি যে জায়গাটা গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে পশ্চিমবঙ্গের ভোটে। বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিস্টরা যেটা বলছেন যে 27 লক্ষ মানুষকে বাদ রেখে পশ্চিমবঙ্গের ভোটটা হয়েছে। যারা ভোট দিলে হয়তো হয়তো আমরা বলছি, আমরা জানি না পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট কোনো ধরনের কোনো তফাৎ হতে পারতো। আমরা বলছি না যে তৃণমূল কংগ্রেস হারতো না, কিন্তু তারা ভোটটা দিলে হয়তো অন্য কোনো রেজাল্ট আসতো। সেই জায়গাটায় কিন্তু অনেক বেশি ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ভাবনা চিন্তা থাকতো, এবং মানুষের যে প্রশ্নটা উঠছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেত্রীর কথা শুনে, সেটা হয়তো কোথাও উঠতো না। আমরা আমাদের কমেন্ট বক্সেও দেখতে পাচ্ছি অনেকেই এই মুহূর্তে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন, তাদের কথা মেনে নিচ্ছেন, তারা অ্যান্টি ইনকামবেন্সি সেটা মানতে চাইছেন না, কিন্তু ভোটের রেজাল্ট তো বলছে অন্য কথা। তো সেই ক্ষেত্রে রাহুল গান্ধীর কি বক্তব্য? রাহুল গান্ধী কিন্তু সম্পূর্ণভাবে 2024 সালের লোকসভা নির্বাচন, যেটা অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়েছিল, সেটার কথা মনে করিয়ে দিচ্ছেন, এবং রাহুল গান্ধী বলছেন যে 240টা আসনের মধ্যে সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক 6 নম্বর ব্যক্তি ভোট চুরি করে জিতেছে, এবং তার ভিত্তিতে তারা ক্ষমতায় এসেছে। কি বলছেন রাহুল গান্ধী কোট আনকোট আপনাদের পড়ে শোনাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে রাহুল গান্ধী বলছেন ভোট চুরি করে কখনো আসন চুরি করা হয়, অর্থাৎ কোন ক্ষেত্রে ভোট চুরি করে সম্পূর্ণ আসনটাকে চুরি করা হয়, কখনো পুরো সরকারটাই চুরি করা হয়। রাহুল গান্ধীর এই বক্তব্য প্রথম। তারপর তিনি বলছেন লোকসভার 240 বিজেপি সাংসদের মধ্যে মোটামুটি অন অ্যান এভারেজ প্রতি ষষ্ঠ সাংসদ ভোট চুরি করে জিতেছেন। চিহ্নিত করা খুব কঠিন নয়। তাদের কি বিজেপির ভাষায় ঘুষপেটিয়া বলবো, অর্থাৎ তাদের কি অনুপ্রবেশকারী বলবো, বিজেপি যে অভিযোগটা বারংবার করে তার সঙ্গে তিনি বলছেন আর হরিয়ানা, সেখানে তো সম্পূর্ণ সরকারটাই ঘুষপেটিয়া, অর্থাৎ সম্পূর্ণ সরকারটাই নাকি চুরি করে জিতেছে। রাহুল গান্ধী এমন কথা বলছেন, দেশের বিরোধী দলনেতা। তারপর তিনি বলছেন যে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের পকেটে রাখেন যারা ভোটার তালিকা ও নির্বাচনী প্রক্রিয়াকে বেঁকিয়ে মুচড়িয়ে দেন, তারা নিজেরাই রিমোট কন্ট্রোলড, অর্থাৎ তাদেরকে কন্ট্রোল করে। যে প্রতিষ্ঠানগুলোকে আপনারা পকেটে রেখেছেন তাদেরকে আপনারা কন্ট্রোল করেন, এবং তারা রিমোট কন্ট্রোলের মতন আচরণ করে। তারা বিভিন্নভাবে নির্বাচনী প্রক্রিয়া, ভোটার তালিকা সমস্তটাকে দুমড়িয়ে মুচড়িয়ে দেন। এবং তারপর রাহুল গান্ধী শেষ করছেন তাদের আসল ভয় সত্যের, কারণ নিরপেক্ষ নির্বাচন হলে আজ তারা 140 আসনের কাছাকাছিও জিততে পারতো না। এই কথা রাহুল গান্ধীর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রাহুল গান্ধী লাগাতার এই কথা বলেই যাচ্ছেন। 2024 নির্বাচনের পরবর্তী সময়ে যতগুলো নির্বাচন হয়েছে মোটামুটি আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা রাজ্য, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রেই কিন্তু সম্পূর্ণ বিজেপি বাজি মাত করে দিয়েছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু রীতিমতন এই মুহূর্তে চমকে ওঠার মতন রেজাল্ট একদম বিজেপি সামনে এনেছে। আমরা বিহারের ভোটের ক্ষেত্রেও কোনো সমীক্ষায় দেখতে পাইনি যে বিজেপি 243-এর মধ্যে 200-র বেশি আসন পাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কোনো সমীক্ষাতেই আমরা দেখতে পাইনি যে বিজেপি 200 টাচ করে যেতে পারে। ম্যাক্সিমাম সমীক্ষা দেখিয়েছিল যেটা 150 থেকে 160 বিজেপি পেতে পারে,
কিন্তু বেশ কিছু সমীক্ষা বাড়িয়েও রেখেছিল বিজেপিকে, তারাও দেখিয়েছিল কিন্তু 170 থেকে 180 বিজেপি, সেখানে বিজেপির 208খানা আসন, সেটা নিয়ে এই মুহূর্তে রীতিমতন কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই ক্ষেত্রে একদম অখিলেশ যাদব যে প্রশ্নটা করেছেন যে পশ্চিমবঙ্গের যে সিসিটিভি ফুটেজ সেটাকে আপনারা প্রকাশ করুন, সেটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করুন, এবং আমরা দেখতে চাই পশ্চিমবঙ্গের যে সিসিটিভি ফুটেজ যেটার মাধ্যমে ভোট হয়েছিল সেটা আমরা দেখতে চাই। এবং অখিলেশ যাদব নিজের রাজ্যের উদাহরণও দিয়েছেন। অখিলেশ যাদব বলছেন যে উত্তরপ্রদেশে যখন কাউন্টিং হয়েছিল তখন সম্পূর্ণভাবে 2024 সালে ফারুকাবাদ যে লোকসভা, সেখানে এসপি ক্যান্ডিডেট মানে সমাজবাদী পার্টির ক্যান্ডিডেট, তিনি কিন্তু একটা টাক্কার দিচ্ছিলেন সকাল থেকেই। তার বিজেপির যে প্রার্থী ছিলেন তার সঙ্গে ফারুকাবাদের এসপির ক্যান্ডিডেট, তিনি একদম রীতিমতো কাছাকাছি, কখনো এই বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে, এই ধরনের একটা টাক্কর চলছিল। কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় যে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে জিতিয়ে দেওয়া হয়। কিন্তু এই যে জিতিয়ে দেওয়া হয় বিষয়টা, সেটাই নিয়ে তো একদম রীতিমতন অখিলেশ যাদবের বিরুদ্ধেও প্রশ্ন ওঠে যে অযোধ্যাতে তাহলে বিজেপি তো সবার আগে নিজেদের সিটটা জিতে নিত, তাহলে অযোধ্যাতে কিভাবে একদম সরাসরি সমাজবাদী পার্টির ক্যান্ডিডেট জিততো? অযোধ্যাতে রাম মন্দির তৈরি করার পর যে বিজেপি ভেবেছিল সারা দেশ জুড়ে এবার তারা জিতবে, 400-র বেশি আসন তারা পাবে। রাম মন্দির প্রতিষ্ঠার আগের ভারত আর রাম মন্দির প্রতিষ্ঠার পরের ভারত, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। বিজেপির নেতা একের পর এক ইন্টারভিউতে আমরা এই কথা শুনেছি। সেখানে অযোধ্যাতে কিভাবে সমাজবাদী পার্টির ক্যান্ডিডেট জিতলেন, এবং যেটা নিয়ে সমাজবাদী পার্টি বিভিন্ন সময় সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে রীতিমতন গর্ববোধ করেন, রীতিমতন সেটাকে ফলাও করে বলেন, তাহলে সেই ক্ষেত্রে ফারুকাবাদের উদাহরণ সেটা কি খুব একটা খাটে? এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বক্তব্যের একদম রীতিমতন প্রতিফলনটা আমরা দেখলাম, যে তিনি ইস্তফাটাই দিলেন না, সেটাকে সমর্থন করে রাহুল গান্ধীর যে বক্তব্য, সেগুলোকে একত্রিত করলেও কিন্তু যে জায়গাটা দাঁড়ায়, যে অ্যান্টি ইনকমবেন্সিটা সম্পূর্ণভাবে কেন আমরা এই মুহূর্তে সেটাকে মাথায় রাখছি না? অ্যান্টি ইনকমবেন্সির ফলে মানুষ তৃণমূল বিরোধী ভোট দিয়েছে, সেটা কেন আমরা মাথায় রাখছি না? অবশ্যই সেগুলো যখন কারণ, তখন আরেকটা জিনিসও কিন্তু মাথায় রাখতে হবে যে মধ্যপ্রদেশের সরকার প্রতিষ্ঠার সময়ও তো অ্যান্টি ইনকামবেন্সি ছিল, তাহলে সেটা তখন কেন এফেক্ট করলো না? সেখানে কেন লাডলি বেহেনা, এই যে একটা প্রকল্প, সরকারি প্রকল্প, সেটার ভিত্তিতে ভোট হয়েছে সেটা বলা হলো, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন লক্ষ্মীর ভান্ডারটা কাজ করলো না? রাহুল গান্ধী সামগ্রিকটা মিলিয়ে এই মুহূর্তে যে বক্তব্যটা রেখেছেন, যে 240 জন এমপির মধ্যে নাকি প্রত্যেক 6 নম্বর ব্যক্তি ভোট চুরি করে জিতেছেন, তাহলে সেই ক্ষেত্রে সেটাই যদি রেজাল্ট হয়, তাহলে তো রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড়িয়ে একটা প্রশ্ন ওঠে যে তাহলে এই 240 সংখ্যাটা কেন বিজেপি রীতিমতন 300 করে নিল না? তাদের হাতেই যদি সমস্ত ক্ষমতা থাকবে, তাহলে তারা 300-তে গেল না কেন? তারাও তো জানতো যে অন্ধ্রপ্রদেশ থেকে চন্দ্রবাবু নাইডু, বিহার থেকে নীতিশ কুমার, তাদের সাপোর্টটা তাকে নিতে লাগবে এবং তার জন্য বহু ট্যান্ট্রাম তাদেরকে পোয়াতে হবে, তাহলে সেটা তারা কেন করে নিল না? আর যদি সেটা না হয়, তাহলে সেই ক্ষেত্রে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা ব্যানার্জি যে 80 জন এমএলএ তার জিতলো, সেই 80 জন এমএলএ এর যে জয়টা, সেটাকেই বা তারা একদম সরাসরি স্বীকার করে নিচ্ছেন কেন? এই প্রশ্ন তো এই মুহূর্তে ওঠেই। এবং সম্পূর্ণটা মিলিয়ে কিন্তু একটা ভোট চুরির অভিযোগ, যেটা কংগ্রেস করেছে এর আগে, সমাজবাদী পার্টি করেছে এর আগে, তেজস্বী যাদব করেছে এর আগে, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাতে নতুন সংযোজন হলো। এবার কি এটা কোথাও গিয়ে মানুষের সামনে একটা ন্যারেটিভ সেট হয়ে যাচ্ছে না, যে যখনই কোনো পার্টি হেরে যায় তখন তারা ভোট চুরির অভিযোগ তোলে, কিন্তু যখন তারা জিতে যায় তখন তারা এই ভোট চুরির অভিযোগটা তোলে না? ঝাড়খণ্ডের ক্ষেত্রে তারা এই ভোট চুরির অভিযোগটা তোলেনি। এই যে বিষয়টা, এই বিষয়টাও কিন্তু বিজেপির প্রচার করার ক্ষেত্রে একটা মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে। ঠিক তেমনই রাহুল গান্ধী এই যে পোস্টটা করেছেন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণভাবে ভেবে দেখার মতন। বারংবার এই একই কথা বলছেন, মহারাষ্ট্রে ভোট চুরি হয়েছিল, হরিয়ানার সম্পূর্ণ সরকারটাই চুরি করে তৈরি হয়েছে, এখন এই পোস্টেও তিনি লিখেছেন। তো সমস্তটাই এই মানুষ কি ভাবছেন, দেশের মানুষ, আপনারা ভোটাররা কি ভাবছেন, আপনারা আলোচনা করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে রাখুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।